হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সকলকে ফিউচার পয়েন্ট একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমরা গ্রাম পঞ্চায়েত ব্যাচের জিকে এপিসোড 2 নিয়ে এসেছি, যেখানে তোমাদের 30টি ইম্পর্টেন্ট প্রশ্ন থাকবে, যেগুলো তোমাদের গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় বিশেষভাবে কার্যকর হবে। এবং তাছাড়া তোমরা যদি কেউ ডাব্লিউবিপির প্রিপারেশন নিয়ে থাকো, ঠিক আছে, যদি কেউ ডাব্লিউবিপির প্রিপারেশন নিয়ে থাকো, সেখানেও কিন্তু অনেক কার্যকরী এই কোশ্চেনগুলো হয়ে যাবে, ঠিক আছে। তো কথা না বাড়িয়ে আমি আমাদের ক্লাসটা স্টার্ট করে দেই। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে ৭৩তম সংবিধান সংশোধনী আইন কার্যকর হয় কবে? অপশান এ 24 এপ্রিল 1993, অপশান বি 26 জানুয়ারি 1993, অপশান সি 15 আগস্ট 1992, অপশান ডি 1 এপ্রিল 1993। এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 24 এপ্রিল 1993, ঠিক আছে। 24 এপ্রিল 1993 কিন্তু এই ৭৩তম সংবিধান সংশোধনী আইন কিন্তু কার্যকর করা হয়েছিল। দেখো, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জন্য ৭৩তম সংবিধান সংশোধনী আইন, যেটি 1992 প্রণয়ন করা হয় এবং 24 এপ্রিল 1993 থেকে সেটা কার্যকর করা হয়, ঠিক আছে। মনে রাখবে 1992 সাল যেটা আছে সেটাতে প্রণয়ন করা হয় এবং 1993 সালে কি হয়? 1993 সালে সেটা কার্যকর করা হয়। বোঝা গেল? এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে পার্ট 9 বা অনুচ্ছেদ 243 থেকে 243 পর্যন্ত সংযোজিত হয় এবং একাদশ তফসিলে 29টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়। এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। তারপর দেখো, তারপর কোশ্চেন 2 কি বলছে। ভারতের সংবিধানের একাদশ তফসিলে কতটি বিষয় রয়েছে? একটু আগেই তোমাদের মাঝে আলোচনা করে দিলাম একাদশ তফসিলে কতটি বিষয় আলোচনা করা হয়েছে। এখানে কিন্তু মোটে 29টি বিষয়, মনে রাখবে 29টি বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে, ঠিক আছে। দেখো, 11তম তফসিল যদি বলে কখনো, যেটা পঞ্চায়েত নিয়ে কথা বলে, সেখানে আমরা পাই 29টি বিষয়। কয়টি বিষয়? 29টি বিষয়। এবং 12তম তফসিল যেটা আছে সেটা আমাদের পৌরসভা নিয়ে আলোচনা করে, সেখানে থাকবে 18টি বিষয়। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য। এগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে। দেখো, মানবদেহে লোহিত রক্তকণিকার যেটা আরবিসি, গড় আয়ুষ্কাল কত? ঠিক আছে। অপশান এ 90 দিন, অপশান বি 100 দিন, অপশান সি 120 দিন, অপশান ডি 150 দিন। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখো, এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার 120 দিন, ঠিক আছে। 120 দিন হচ্ছে মানবদেহের যে রক্ত, মানে লোহিত রক্তকণিকা, যেটাকে আমরা আরবিসি বলি। কি বলি? আরবিসি, ঠিক আছে। এই আরবিসির আয়ুষ্কাল মানে সময়সীমা 120 দিন হয়ে যাবে সঠিক উত্তর। তারপর দেখো, লোহিত রক্তকণিকার বা আরবিসির গড় আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, ঠিক আছে। এগুলি অস্থিমজ্জায় তৈরি হয় এবং পুরনো আরবিসি মূলত প্লীহা, মনে রাখবে প্লীহা, এই প্লীহাতে গিয়ে কিন্তু ধ্বংস হয়ে যায়। আরবিসি মূলত কোথায় গিয়ে ধ্বংস হয়? এই প্লীহাতে গিয়ে কিন্তু ধ্বংস হয়ে যায়। আরবিসিতে থাকা হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পরিবহন করে। মনে রাখবে আরবিসিতে থাকা যে হিমোগ্লোবিনগুলো আছে সেগুলো কিন্তু বিভিন্ন অংশে, মানে শরীরের মধ্যে যে বিভিন্ন অংশ আছে সেখানে কিন্তু O2 বা অক্সিজেন কিন্তু পরিবহন করে। মনে রাখবে আরবিসি তৈরি হয় বোন ম্যারো, ঠিক আছে, যেটাকে বলে অস্থিমজ্জায়। কোথায়? আরবিসি কোথায় তৈরি হয়? আরবিসি তৈরি হয় অস্থিমজ্জায়। এবং আরবিসি ধ্বংস কোথায় হয়? প্লীহা। এই দুটো কিন্তু অবশ্যই মনে রাখবে, কোথায় তৈরি হয় এবং কোথায় ধ্বংস হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। দেখো, কোশ্চেন নাম্বার 4 কি বলেছে। আলোক সংশ্লেষে বা সালোক সংশ্লেষ, এটাকে আলোক সংশ্লেষ বলতে পারি অথবা সালোক সংশ্লেষ বলতে পারি, ঠিক আছে। আলোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস কি? CO2, H2O, ক্লোরোফিল নাকি গ্লুকোজ? CO2 মানে কার্বন ডাই অক্সাইড, তাই তো। আর H2O মানে জল। H2O মানে তোমরা জানো প্রত্যেকে, H2O হচ্ছে জল, তাই তো। এই H2O তো কিন্তু জলের দ্বারাই কিন্তু এই যে আলোক সংশ্লেষে উৎপন্ন অক্সিজেন, এটি কিন্তু জলের দ্বারাই কিন্তু নির্গত হয়, ঠিক আছে। জলের দ্বারাই কিন্তু এটা নির্গত হয়, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু জল। তারপর দেখো, কোশ্চেন নাম্বার 5, ভারতের ম্যাগনা কার্টা। মনে রাখবে ভারতের ম্যাগনা কার্টা, ভালো করে মনে রাখবে নামে পরিচিত কোন আইনটি। এখানে কিছু আইন দেওয়া আছে, যেখানে 1909 সালের আইন, 1919 সালের আইন,
1935 সালের ভারত শাসন আইন এবং 1947 সালের স্বাধীনতা আইন। এই আইনগুলোর মধ্যে কোন আইনটিকে ভারতের ম্যাগনা কার্টা বলা হয়? ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। এখানে অ্যান্সার হয়ে যাবে সি, 1935 সালের ভারত শাসন আইন। ঠিক আছে, এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, 1935 সালের ভারত শাসন আইন। ঠিক আছে, চলো দেখে নেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটা 1935, একেই কিন্তু আমরা ভারতের ম্যাগনা কার্টা বলি। ঠিক আছে, এই 1935 সালকে কিন্তু আমরা ভারতের ম্যাগনা কার্টা বলি। কারণ কি? কারণ স্বাধীন ভারতের সংবিধানের বহু বিধান, যেমন ফেডারেল ব্যবস্থা, প্রাদেশিক স্বায়ত্তশাসন, গভর্নরের পদ ইত্যাদি এই আইন থেকে কিন্তু নেওয়া হয়েছে। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। তোমাদের আগামীতে যে গ্রাম পঞ্চায়েত চালু হবে এক্সাম, সেখানে কিন্তু তোমাদের বিশেষভাবে এগুলো হেল্পফুল হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 6, লোহার, যেটাকে আমরা সাংকেতিক চিহ্ন জানি Fe, তাই তো? লোহার সাংকেতিক চিহ্ন কিন্তু Fe, এর পারমাণবিক সংখ্যা কত? 24, 25, 26 নাকি 27? বলে ফেলো, 24, 25, 26 নাকি 27? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 26। মনে রাখবে, লোহার পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। এবার এটাও মনে রাখবে, লোহার সাংকেতিক চিহ্ন কিন্তু Fe। ঠিক আছে, দেখো লোহার রাসায়নিক প্রতীক হচ্ছে কি? Fe, এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 26। ঠিক আছে, হিমোগ্লোবিনে লোহা থাকে। মনে রাখবে, কোথায় লোহা থাকে? হিমোগ্লোবিনে লোহা থাকে, যা রক্তে অক্সিজেন পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। ঠিক আছে, যা রক্তে অক্সিজেন পরিবহনে, কি পরিবহনে? অক্সিজেন পরিবহনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে? ভারতের প্রথম সাধারণ নির্বাচন। মনে রাখবে, নির্বাচন তো অনেক রকম হয়, কিন্তু সবার প্রথম যে সাধারণ নির্বাচন হয়েছিল সেটা কবে অনুষ্ঠিত হয়েছিল? সেটা 1950 নাকি 1951 থেকে 1952 নাকি 1953 থেকে 54 বলতে পারো। ঠিক আছে, নাকি 1955 থেকে 1956? তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1951 থেকে 52। এবার তোমাদের মাঝে প্রশ্ন হতেই পারে যে এখানে 1951 যদি দেওয়া থাকে, 1951 দেওয়া থাকে যদি অপশান আলাদা করে, এবং 1952 যদি অপশান আলাদা করে দেওয়া থাকে, তখন আমরা কি করব? তখন কিন্তু তোমরা অবশ্যই প্রথম যে অপশানটা থাকবে 1951, সেটাকে কিন্তু তোমরা সঠিক উত্তর করে আসবে। বোঝা গেল? দেখো, ভারতের প্রথম সাধারণ নির্বাচন যেটি 1951-52 সালে অনুষ্ঠিত হয়, এটি ছিল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন। মনে রাখবে, এটি ছিল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন। এই নির্বাচনের পর জওহরলাল নেহরু প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হন। মনে রাখবে, এই নির্বাচনের পরেই কিন্তু, কোনটা? 1951, 1952, তাই তো? এই নির্বাচনের পরেই কিন্তু আমাদের যে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন। মনে রাখবে, প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সুকুমার সেন ছিলেন প্রথম আমাদের নির্বাচন কমিশনার। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 8, ভিটামিন বি1 এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন বি1 এর অভাবে কোন রোগ হয়? অপশান এ রিকেটস, অপশান বি বেরিবেরি, অপশান সি স্কারভি নাকি অপশান ডি রাতকানা? এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? দেখা মাত্র আমরা অ্যান্সার করে দিতে পারবো যে বি1 মানে কি? বি1 মানে হচ্ছে বেরিবেরি। ঠিক আছে, বি1 মানে কি? বেরিবেরি। এই বেরিবেরি কিন্তু বি1 এর অভাবে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, এবার তোমরা বলবে স্কারভি কত? স্কারভি কার অভাবে হয়? রাতকানা কার অভাবে হয়? আর রিকেটস কার অভাবে হয়? ঠিক আছে, আমি একটু বলে দেই। রিকেটস হয় ডি, ভিটামিন ডির অভাবে। স্কারভি হয় ভিটামিন সির অভাবে, এবং রাতকানা হয় ভিটামিন এর অভাবে। এগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে। দেখো, ভিটামিন বি1 যেটাকে আমরা থায়ামিন বলি। ঠিক আছে, মনে রাখবে, ভিটামিন বি1কে আমরা কি বলি? থায়ামিন। এই থায়ামিনের অভাবে এই বেরিবেরি রোগটা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, থায়ামিনের অভাবে কিন্তু এই বেরিবেরি রোগটা হয়ে থাকে। এতে স্নায়ুতন্ত্র ও পেশির সমস্যা দেখা যায়। এখানে কি দেখা যায়? স্নায়ুতন্ত্র আর হচ্ছে পেশি,
পেশির সমস্যা কিন্তু দেখা যায়। আর এগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। আমি বলেই ফেললাম, ভিটামিন এর অভাবে কী হয়, রাতকানা, ভিটামিন সির অভাবে স্কারভি, ভিটামিন ডির অভাবে কিন্তু রিকেটস হয়, আর ভিটামিন B1 ফলে বেরি রোগ হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন যেটা আছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ফালুট, সান্দাকফু, টাইগার হিল নাকি সিঞ্চল? এখানে অপশান কোনটা হয়ে যাবে অ্যান্সার ঠিক? ফালুট, সান্দাকফু, টাইগার হিল নাকি সিঞ্চল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে সান্দাকফু। ঠিক আছে, সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা কত? এর উচ্চতা তোমরা জানো প্রত্যেকেই 36, এভাবে মনে রাখবে, 3636, ঠিক আছে, 3636 মিটার। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো এখানে বলে দিয়েছি, সান্দাকফু পশ্চিমবঙ্গের হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, এর উচ্চতা 3636 মিটার। এটি দার্জিলিং জেলার সিঙ্গালীলা, মনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট, সিঙ্গালীলা পর্বতমালায় অবস্থিত। কোথায় অবস্থিত? সিঙ্গালীলা। ঠিক আছে, সিঙ্গালীলা পর্বতমালায় কিন্তু অবস্থিত এই সান্দাকফু। তারপর দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে? 10 নম্বর, ভারতের নিয়ন্ত্রক ও মহাহিসাব, মনে রাখবে নিয়ন্ত্রক ও মহাহিসাব। তোমরা কিন্তু অবশ্যই যখন কোনো অ্যান্সার করবে প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, তোমাদের বলে রাখি, প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে, তারপরে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে। ভারতের নিয়ন্ত্রক ও মহাহিসাব নিরীক্ষক, যেটাকে আমরা কি বলি? সিএজি, এর উল্লেখ সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? এর উল্লেখ সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? অপশান এ 148, অপশান বি 149, অপশান সি 280, অপশান ডি 324। এখানে অ্যান্সার কোনটা অ্যান্সার সঠিক হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 148। এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, 148 হবে সঠিক উত্তর। দেখো, ভারতের নিয়ন্ত্রক ও মহা হিসাব নিরীক্ষক, যেটাকে আমরা কি বলি? কম্পিট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যেটার পুরো নাম সিএজির পুরো নাম। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় কিন্তু এটাও দিয়ে দিতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এর পদ সম্পর্কে সংবিধানের অনুচ্ছেদে যেটা 148 কিন্তু উল্লেখ রয়েছে। ক্যাক, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি? ক্যাক কেন্দ্র ও রাজ্য সরকারের আয় ব্যয়ের হিসাব, মনে রাখবে ক্যাক কী করে? আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করেন এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবার সরকারের টাকা কোথায় যাবে না যাবে, সঠিকভাবে কীভাবে সেটার ব্যবহার করতে হবে, সেটা কিন্তু এই ক্যাক দেখেন। ঠিক আছে, অনুচ্ছেদ মনে রাখবে, অনুচ্ছেদগুলো, অনুচ্ছেদ 148 হচ্ছে ক্যাক, 280 হচ্ছে অর্থ কমিশন এবং 324 হচ্ছে নির্বাচন কমিশন। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। তারপর দেখো, আচ্ছা, তোমাদের যারা এই ক্লাসগুলো একদম বেসিকভাবে করতে চাও, এই ক্লাসগুলো যারা বেসিকভাবে করতে চাও, তারা অবশ্যই কিন্তু আমাদের চাণক্য ফাউন্ডেশন ব্যাচ যেটা চালু হয়েছিল, সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে, ভিজিট করবে। ঠিক আছে, আর সেই ব্যাচের ক্লাসগুলো কোন সময় হয় সেগুলো একটু তোমাদের মাঝে আলোচনা করে দিই। দেখো, প্রথম যে রেকর্ডেড ক্লাস, যেটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, সেটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো প্রত্যেক রবিবার কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। সেটা পাবে উইকলি এবং মান্থলি হিসেবে। ঠিক আছে, রেকর্ডেড হিসেবে পাবে, এটা পাবে তোমরা রেকর্ডেড হিসেবে। ঠিক আছে, এবং সকাল 9টার দিকে, সোমবার থেকে শনিবার পর্যন্ত হয়, সকাল 9টা, প্রত্যেক দিন সকাল 9টা রিজনিং নিয়ে আসছেন তোমাদের নিতাই স্যার। সন্ধ্যা 7টার দিকে কিন্তু আমি তোমাদের মাঝে জিকে এবং জিএস ক্লাস করাবো, এবং 8:30টার দিকে কিন্তু তোমাদের ম্যাথ ক্লাস রাজা স্যার করাবেন। ঠিক আছে, এই রুটিনটা কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে, এবং যারা বেসিকভাবে করতে চাও তারা অবশ্যই কিন্তু আমাদের এগুলো কিন্তু লাইভ ক্লাস হয়। ঠিক আছে, এই 3টে কিন্তু লাইভ ক্লাস হবে মানে কি হচ্ছে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই এই লাইভ ক্লাসগুলো কিন্তু জয়েন করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে? মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? অপশান এ অগ্নাশয়, অপশান বি যকৃৎ, অপশান সি থাইরয়েড, অপশান ডি পিটুইটারি। এখানে অপশান কোনটা ঠিক হয়ে যাবে? এখানে অপশান ঠিক হয়ে যাবে যকৃৎ। ঠিক আছে, যকৃৎ হয়ে যাবে রাইট অ্যান্সার। যকৃৎ, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? লিভার। ঠিক আছে, তো লিভার হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো, যকৃৎ বা লিভার মানবদেহের বৃহত্তম গ্রন্থি। মনে রাখবে, মানবদেহের বৃহত্তম গ্রন্থি হচ্ছে কি? এই যকৃৎ। এর ওজনটা মনে রাখবে 1.2 থেকে 1.5 কেজি। ঠিক আছে, 1.2 থেকে 1.5 কেজি। এটি
পিত্তরস বা যেটাকে আমরা বাইল বলি, ঠিক আছে, পিত্তরস বা যেটাকে আমরা কি বলি বাইল বলি, সেটা কিন্তু উৎপন্ন করে, বিষাক্ত পদার্থ দূর করে এবং গ্লাইকোজেন আকারে শর্করা সঞ্চয় করে। গ্লাইকোজেন আকারে কি করে? শর্করা সঞ্চয় করে। তবে তোমরা মনে রাখবে, বৃহত্তম অঙ্গ যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাবে ত্বক, এবং বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ, এখানে শুধু অঙ্গ, এটা হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গ, যদি বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ বলে সেটার উত্তর হয়ে যাবে যকৃৎ। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে নোট ডাউন করে রাখবে, আবারও বলছি। নেক্সট দেখো কি বলছে, নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, নীতি আয়োগ কবে গঠিত হয়? নীতি আয়োগ কবে গঠিত হয়? অপশান এ 15 আগস্ট 2014, অপশান বি 1 জানুয়ারি 2015, অপশান সি 26 জানুয়ারি 2015, অপশান ডি 2 অক্টোবর 2014। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? দেখো, নীতি আয়োগ, মনে রাখবে নীতি আয়োগ কত সালে গঠিত হয়েছিল? নীতি আয়োগ হয়ে যাবে অপশান বি 1 জানুয়ারি 2015, 1 জানুয়ারি 2015। ঠিক আছে, এই নীতি আয়োগের চেয়ারম্যান কে ছিলেন? যদি কখনো বলা হয় চেয়ারম্যানকে, এই নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, প্রধানমন্ত্রী, নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? প্রধানমন্ত্রী হন। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে, নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? প্রধানমন্ত্রী। তারপর দেখো, এটা মনে রাখবে, পরিকল্পনা কমিশনের পরিবর্তে কি পরিবর্তে? পরিকল্পনা কমিশন, যেটা পরিকল্পনা কমিশন হয়েছিল তার পরিবর্তে 1 জানুয়ারি 2015 সালে এই নীতি আয়োগ কিন্তু গঠিত হয়। এর সম্পূর্ণরূপ কি? সম্পূর্ণরূপটা মনে রাখবে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। কি বলছে? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, নীতির ফুল ফর্মটা মনে রাখবে। এবার যেটার পরিবর্তে এই নীতি আয়োগ শুরু করা হয় সেটা কিন্তু 1950 সালে চালু হয়েছিল, প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন, যেটা 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তার পরিবর্তে কিন্তু এই নীতি আয়োগ কিন্তু চালু হয়। আর নীতি আয়োগ চালু হয় কত সালে? 2015 সালে। কত তারিখ? 1 জানুয়ারি। ঠিক আছে, 1 জানুয়ারি। এগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে ডিএনএ। তোমরা প্রত্যেকেই জানো ডিএনএ। এই ডিএনএর পূর্ণরূপ কি? ডিএনএর পূর্ণরূপ কি? অপশান এ বলছে কি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, অপশান বি ডাইঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, অপশান সি ডাইনামিক নিউক্লিয়ার অ্যাসিড, অপশান ডি ডিঅক্সি রাইবোস অ্যাসিড। তাহলে অপশান কোনটা হয়ে যাবে সঠিক? এখানে দেখো ডাইঅক্সি আছে, এখানে ডাইঅক্সি আছে, এখানে ডিঅক্সি আছে। আমরা প্রত্যেকেই ছোটোবেলা থেকে পড়ে থাকি যে ডিঅক্সি হয়ে যায় রাইট অ্যান্সার, ডিঅক্সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এখানে ডিঅক্সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড হচ্ছে রাইট অ্যান্সার। দেখো, ডিএনএ জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে। ডিএনএ কী করে? জীবের যে বংশগত বৈশিষ্ট্য সেটাকে কিন্তু বহন করে। এটি কোষের নিউক্লিয়াসে থাকে। কোথায় থাকে? কোষের নিউক্লিয়াসে থাকে এবং জিনের প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয়। জিনের প্রধান উপাদান হিসেবে কাকে ব্যবহার করা হয়? ডিএনএ। এটা কিন্তু মনে রাখবে। এছাড়াও আরেকটা আছে, সেটার নাম কি? আরএনএ। এই আরএনএর পূর্ণরূপ কি? রাইবোনিউক্লিক অ্যাসিড। মনে রাখবে এটাও। আরএনএ এর পুরো নাম কি? এর পুরো নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল। ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? বলে ফেলো, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? অপশান এ সরোজিনী নাইডু, অপশান বি সুচেতা কৃপলানি, অপশান সি প্রতিভা পাটিল, নাকি অপশান ডি বিজয়লক্ষ্মী পণ্ডিত। তাহলে অপশান কোনটা ঠিক হয়ে যাবে? এখানে দেখো, সরোজিনী নাইডু যে অপশানটা আছে না, সরোজিনী নাইডু, এই সরোজিনী নাইডু কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তিনি কিন্তু ভারতের প্রথম গভর্নর। কি? গভর্নর। মনে রাখবে, গভর্নর কথার অর্থই কিন্তু রাজ্যপাল। ঠিক আছে, প্রথম গভর্নর ছিলেন এই সরোজিনী নাইডু। দেখো, স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। তিনি উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন। মনে রাখবে, কোথাকার? উত্তরপ্রদেশের কিন্তু রাজ্যপাল ছিলেন। এবার এখান থেকে আবার এখানে যাচ্ছি, এখান থেকে কিন্তু এই তিনটা জিনিসও তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এই তিনটা জিনিসও তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে সুচিতা কৃপলানি, প্রতিভা পাটিল, বিজয়লক্ষ্মী পণ্ডিত এরা কারা ছিলেন। ঠিক আছে, তারপর দেখো কোশ্চেন নাম্বার 15 কি বলছে? গোল্ডেন ফাইবার। গোল্ডেন ফাইবার নামে কোন ফসল পরিচিত?
গোল্ডেন ফাইবার নামে কোন ফসল পরিচিত? অপশান এ তুলা, অপশান বি পাট, অপশান সি রেশম, অপশান ডি উল। গোল্ডেন ফাইবার, গোল্ডেন ফাইবার মানে কি? গোল্ডেন ফাইবার মানে সোনালী তন্তু, তাই না? তোমরা প্রত্যেকেই জানো সোনালী তন্তু। যদি বাংলাতে আসতো তাহলে অবশ্যই তোমরা একবারে অ্যান্সার করে দিতে, সোনালী তন্তু। যদি বাংলাতে বলতো সোনালী তন্তু কাকে বলা হয়, তোমরা একবারই না দেখে বলতে পাট। কিন্তু যখনই গোল্ডেন ফাইবার দিয়ে দেবে তখন তোমরা কিন্তু কনফিউশন হয়ে যাবে যে গোল্ডেন ফাইবার আবার কি, ঠিক আছে? তাই তোমাদের কিন্তু ইংরেজিটাও জানা দরকার, তাই আমি এই কোশ্চেনটা নিয়ে এসেছি। গোল্ডেন ফাইবার হচ্ছে পাট। দেখো, পাটকে আমরা গোল্ডেন ফাইবার বলি, ঠিক আছে? পশ্চিমবঙ্গে ভারতের সর্বাধিক পাট উৎপাদনকারী রাজ্য, এই পশ্চিমবঙ্গই হলো ভারতের সর্বাধিক পাট উৎপাদনকারী রাজ্য, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। এরপরে আমাদের যে এই যে আজকের যে আমি ক্লাসটা করাচ্ছি গ্রাম পঞ্চায়েতের ক্লাস, ঠিক আছে? তো এই ক্লাস তোমরা কোথায় কোথায় পাবে এবং কবে কবে পাবে? দেখো, এই ক্লাস তোমরা প্রত্যেক দিন 2টোর দিকে, সেটা কি সোমবার থেকে শনিবার পর্যন্ত পাবে, ঠিক আছে? তো শুধুমাত্র বাংলা, ইংলিশ আর জিকে আর ম্যাথ কিন্তু এখানে করা হয়, ঠিক আছে? মনে রাখবে, সোমবার তোমরা জিকে পাবে এবং শনিবার তোমরা জিকে পাবে, আমার কাছ থেকেই পেয়ে যাবে। এবং ইংলিশ তোমরা পেয়ে যাবে বৃহস্পতিবার, সেটাও আমার কাছে পাবে, ঠিক আছে? সেটাও কিন্তু আমার কাছেই তোমরা পাবে। এবং ম্যাথ পাবে টুয়েসডে, মানে মঙ্গলবার আর শুক্রবার, ঠিক আছে? ম্যাথ পাবে তোমরা মঙ্গলবার আর শুক্রবার রাজা স্যারের কাছ থেকে, এবং বুধবার কিন্তু তোমরা নিতাই স্যারের কাছ থেকে তোমরা বাংলাটা পেয়ে যাবে, ঠিক আছে? চলো দেখি তারপরে প্রশ্ন কি বলছে। তারপরে প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন কি বলছে? রক্ত জমাট বাঁধতে কোন ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? রক্ত জমাট বাঁধতে, কোশ্চেনটা ভালো করে পড়বে। রক্ত যে জমাট বাঁধে, সেই জমাট বাঁধতে কোন ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন ডি, অপশান ডি ভিটামিন কে। এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে। ভিটামিন কে হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? ভিটামিন কে হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে দেখো, মনে রাখবে এই ভিটামিন কে, যেটাকে আমরা কি বলি? ব্লাড কাটিং, মানে রক্ত সংবহন করে, ঠিক আছে? এবার ভিটামিন সি কি করে? ক্ষত দ্রুত শুকাতে সাহায্য করে। ক্ষত দ্রুত মানে আমাদের যে ক্ষত বিক্ষত হয় সেটাকে তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে কে? এই ভিটামিন সি, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে প্রশ্ন কি বলছে? ভারতের জাতীয় আয়ের হিসাব বর্তমানে কোন সংস্থা প্রস্তুত করে? জাতীয় আয় কিন্তু বলেছে, একটু কনফিউশন হবে না। জাতীয় আয়ের যে হিসাব সেটা বর্তমানে কোন সংস্থা প্রস্তুত করে? তোমরা জানো জাতীয় আয় যেটাকে সিএজি কন্ট্রোল করে, ঠিক আছে? সিএজি কন্ট্রোল করে। এবং তাহলে তোমরা বলো কোন সংস্থা সেটিকে প্রস্তুত করে? আরবিআই, এনএসও, নাবার্ড নাকি সেবি? দেখো, এখানে কিন্তু আরবিআই, নাবার্ড, সেবি এগুলো কিন্তু ব্যাংকিং সিস্টেম, এই তিনটেই কিন্তু ব্যাংকিং সিস্টেম। একবারই আমরা বুঝে গেলাম এই তিনটে যদি ব্যাংকিং সিস্টেম হয় তাহলে বাকি থাকলো কি? এনএসও। তাহলে এনএসও হয়ে যাবে রাইট অ্যান্সার। ভারতের জাতীয় আয়ের যে হিসাব সেটা দেখেন এনএসও, ঠিক আছে? সেটা প্রস্তুত করেন এনএসও। দেখো, ভারতের জাতীয় আয়ের হিসাব যেটাকে আমরা কি বলি? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, যেটাকে আমরা এনএসও বলি, সেটি কিন্তু প্রস্তুত করেন, ঠিক আছে? এই অফিস কিন্তু ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল যে অফিসটা আছে সেটাই কিন্তু এই জাতীয় আয়ের হিসাব কিন্তু প্রস্তুত করেন। আর এই জাতীয় হিসাব কে দেখেন? জাতীয় হিসাব দেখেন সিএজি। এটাও কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, এটি পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের একটি অধীন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? 18 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? দেখো, হীরাকুদ, ভাকরানাঙ্গাল, তেহরি নাকি সর্দার সরোবর। এখানে 4টা অপশান আছে, হীরাকুদ, ভাকরানাঙ্গাল, তেহরি নাকি সর্দার সরোবর। তোমরা প্রত্যেকেই জানো ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? দীর্ঘতম বাঁধ হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার অপশান এ, হীরাকুদ বাঁধ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার যদি বলা হয় উচ্চতম বাঁধ কোনটি? উচ্চতম বাঁধের ক্ষেত্রে কিন্তু এই তেহরি বাঁধ বা তেহরি ড্যাম বলতে পারি। এই তেহরি বাঁধ কিন্তু আমাদের ভারতের উচ্চতম বাঁধ, ঠিক আছে? উচ্চতম বাঁধ হিসেবে পরিচিত তেহরি বাঁধ, ঠিক আছে? আর যদি বলা হয় ভাকরানাঙ্গাল বাঁধ কোথায় অবস্থিত, কোন নদীর তীরে গড়ে উঠেছে, সেটা কি? সেটা হয়ে যাবে শতুদ্র নদী। এগুলো কিন্তু অপশান থেকে কিন্তু তোমরা অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে? নেক্সট
আচ্ছা, এর ব্যাপারে একটু বলেছে, দেখো উড়িষ্যার মহানদীর উপর নির্মিত হীরাকুদ বাঁধ। কোথায়? উড়িষ্যা। কোন নদী? মহানদী। এই মহানদীর উপরেই নির্মিত কি? হীরাকুদ বাঁধ, ভারতের দীর্ঘতম বাঁধ। এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য প্রায় 25.8 কিমি। মনে রাখবে 25.8 কিমি। মনে রাখবে দীর্ঘতম বাঁধ কোনটি? হীরাকুদ। এবং সর্বোচ্চ বাঁধ তেহরি। ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলন যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তাই তো? কুইট ইন্ডিয়া মুভমেন্ট যেটাকে আমরা বাংলাতে বলি ভারত ছাড়ো আন্দোলন, শুরু হয় কত সালে? 1940, 1941, 1942 নাকি 1943? এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 1942। এবার যদি তারিখটা দিয়ে দেয় কখনো, কত তারিখে হয়েছিল? 9th আগস্ট। কত তারিখে? 9th আগস্ট। এটা কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, তারপরে দেখো, আচ্ছা, এই ভারত ছাড়ো আন্দোলন ছাড়াও অসহযোগ আন্দোলন হয়েছিল 1920 সালে। আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল? 1930 সালে। আর ভারত ছাড়ো তো বলে ফেললাম তোমাদের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 20, পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? বলো, পাকস্থলী, আমাদের যে পাকস্থলী আছে, পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? অপশান এ সালফিউরিক অ্যাসিড, অপশান বি হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান সি নাইট্রিক অ্যাসিড, অপশান ডি অ্যাসিটিক অ্যাসিড। এখানে অপশান কোনটা ঠিক হয়ে যাবে? দেখো, পাকস্থলীতে কিন্তু মনে রাখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটাকে আমরা HCl বলি, যেটাকে আমরা কি বলি? HCl। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু থাকে। ঠিক আছে, কোথায় থাকে? পাকস্থলীতে থাকে। দেখো, পাকস্থলীতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্য হজমে সাহায্য করে। এই যে খাদ্য যে আমাদের হজম হয় সেটাতে সাহায্য করে কে? এই হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটাকে আমরা কি বলি? HCl। আচ্ছা, HCl বলেছি, HCl হবে। ঠিক আছে, HCl কিন্তু আমাদের খাদ্য হজমে সাহায্য করে এবং অনেক ক্ষতিকর জীবাণুকে কিন্তু ধ্বংস করে। এটি পেপসিন এনজাইমকে সক্রিয় করতেও সাহায্য করে। ঠিক আছে, পাকস্থলীর প্রধান এনজাইম হচ্ছে পেপসিন। মনে রাখবে, পাকস্থলীর প্রধান এনজাইম কি? পেপসিন। এবং HCl নিঃসরণ করে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস। গ্যাস্ট্রিক যে হয়, এই গ্যাস্ট্রিককে নিঃসরণ করে কে? এই HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে। নেক্সট কোশ্চেন নাম্বার 21, দেখো কি বলছে। এক সেকেন্ড। পঞ্চায়েত নির্বাচনের তত্ত্বাবধান, পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব কার? পঞ্চায়েত নির্বাচনের তত্ত্বাবধান, পঞ্চায়েত বলেছে। ঠিক আছে, পঞ্চায়েত নির্বাচনের তত্ত্বাবধান, পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্ব কার? অপশান এ ভারতের নির্বাচন কমিশন, অপশান বি রাজ্য নির্বাচন কমিশন, অপশান সি জেলা শাসক যেটাকে আমরা কি বলি? DM, নাকি রাজ্যপাল? বলো কোনটা অ্যান্সার হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে রাজ্য নির্বাচন কমিশন। ঠিক আছে, এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? রাজ্য নির্বাচন কমিশনার। ঠিক আছে, রাজ্য নির্বাচন কমিশন হয়ে যাবে সঠিক উত্তর। সংবিধানের অনুচ্ছেদ 243 ঠিক আছে, 243 অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব কার কাছে? রাজ্য নির্বাচন কমিশনের কাছে। ঠিক আছে, পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ব কার কাছে? রাজ্য নির্বাচন কমিশনের কাছে, যেটাকে আমরা কি বলি? স্টেট ইলেকশন কমিশন। এর উপর কিন্তু ন্যস্ত। এটি স্বাধীন ও নিরপেক্ষভাবে পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করে। এবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে, তোমাদের প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি যে বলো সবার প্রথম পঞ্চায়েতি রাজ কোন রাজ্যে এবং কোন রাজ্যের কোন জেলায় হয়েছিল? সর্বপ্রথম পঞ্চায়েতি রাজ কোন রাজ্যের কোন জেলায় হয়েছিল? ঠিক আছে, এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন 22 নম্বর কোশ্চেন। ভারতের বৃহত্তম সাধু বা মিঠা, সাধু কথার অর্থ হচ্ছে মিঠা। ঠিক আছে, মিঠা জলের হ্রদ কোনটি? বলো, চিল্কা হ্রদ, উলার হ্রদ, লোকটাক হ্রদ নাকি ডাল হ্রদ? কোনটা হবে অ্যান্সার? চিল্কা হ্রদ, উলার হ্রদ, লোকটাক হ্রদ নাকি ডাল হ্রদ? এখানে দেখা মাত্র আমরা অ্যান্সার করতে পারি উলার হ্রদ। উলার হ্রদ হয়ে যাবে সঠিক উত্তর। উলার হ্রদ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, উলার হ্রদ হয়ে যাবে সঠিক উত্তর। দেখো, জম্মু ও কাশ্মীরে অবস্থিত এই উলার হ্রদ। উলার হ্রদ কোথায় অবস্থিত? জম্মু ও কাশ্মীর। ঠিক আছে, এটি কিন্তু ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। আর চিল্কা হ্রদ যেটা আছে সেটা ভারতের বৃহত্তম লবণাক্ত। মনে রাখবে, চিল্কা হ্রদ ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে। আবারও বলছি, তোমাদের গ্রাম পঞ্চায়েত
তোমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য কিন্তু বিশেষ বিশেষ উপযোগী আমি প্রশ্ন আজকে নিয়ে এসেছি। যারা ক্লাসটি না দেখবে তারা কিন্তু অবশ্যই অনেক কিছু মিস করে ফেলবে, ঠিক আছে। নাম্বার 23, দেখো কি বলেছে, সূর্যের শক্তির প্রধান উৎস কী? সূর্যের যে শক্তি তার প্রধান উৎস কী? অপশান এ রাসায়নিক বিক্রিয়া, অপশান বি নিউক্লিয়ার ফিশন, অপশান সি নিউক্লিয়ার ফিউশন, আর অপশান ডি দহন। দেখো এখানে ফিশন আর ফিউশন, এখানে কিন্তু স্টুডেন্টরা গন্ডগোল করে দেয়, ফিশন আর ফিউশন, ঠিক আছে। তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখবে, হ্যাঁ, কোথায় ফিশন লেখা আর কোথায় ফিউশন লেখা। এবার যদি সূর্যের শক্তির প্রধান উৎস বলে, সূর্য সম্পর্কে যদি বলে, তাহলে সেটা কিন্তু অবশ্যই ফিউশন হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? নিউক্লিয়ার ফিউশন। তাহলে এখানে উত্তর হয়ে যাবে নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে। দেখো সূর্যের কেন্দ্রে হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে হিলিয়াম তৈরি করে। হাইড্রোজেন মিলে কি হয়? হিলিয়াম হয়। এই প্রক্রিয়াকে আমরা কি বলি? এই প্রক্রিয়াকে কিন্তু আমরা নিউক্লিয়ার ফিউশন বলি, ঠিক আছে। কি বলি? নিউক্লিয়ার ফিউশন। এর ফলেই বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এর ফলে কিন্তু সূর্য থেকে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এবার যদি ফিশন বলে, শুধু আচ্ছা ফিউশন যদি বলে, ফিউশন, ঠিক আছে, এটা ফিউশন। ফিউশন যদি বলে তাহলে সূর্য নক্ষত্র হলেই এটা হবে ফিউশন, ঠিক আছে। আর যদি ফিশন বলে, ফিশনটা কি? ফিশনটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ফিশনটা কি? ফিশনটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখানে কিন্তু তোমরা কনফিউশন হবে না, এটা হবে ফিউশন আর এটা হবে ফিশন, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 24, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ সমূহে সমতার অধিকার বর্ণিত হয়েছে? এটা মনে হয় আমি আগেও আলোচনা করেছিলাম, আবারও তোমাদের মাঝে নিয়ে এসেছি আলোচনা করার জন্য। বলে ফেলো, সমতার অধিকার যখনই বলবে, সমতা, সমতা মানে কি? সমান অধিকারের কথা। সমতা কথার অর্থ কি? সমান অধিকার, সবার মধ্যে সমান অধিকার থাকবে, ঠিক আছে। সেটা কি হয়ে যাবে? সেটা অনুচ্ছেদ হয়ে যাবে 14 থেকে 18। সেটা হবে কি? 14 থেকে 18 হবে আমাদের সমতার অধিকার, ঠিক আছে। দেখো 14 থেকে 18 হচ্ছে সমতার অধিকার, এবং 19 থেকে 22 যেটা আছে সেটা আমাদের কিন্তু স্বাধীনতার অধিকার প্রদান করে। এগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 25 কি বলছে? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, ঠিক আছে, কৃত্রিম উপগ্রহ। এবার বলো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? রোহিণী, আর্যভট্ট, ভাস্কর 1 নাকি অ্যাপেল? অ্যান্সার কোনটা হয়ে যাবে? এখানে দেখো দেখা মাত্র কৃত্রিম উপগ্রহ বলেছে, আবার কি বলেছে? প্রথম বলেছে, ঠিক আছে। প্রথম যদি হয় সেটা হয়ে যাবে আর্যভট্ট। সেটা কি হয়ে যাবে? আর্যভট্ট হবে সঠিক উত্তর। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? সেটা হচ্ছে সঠিক উত্তর আর্যভট্ট, ঠিক আছে। আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। আর্যভট্ট হচ্ছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। এটি 19 এপ্রিল 1975 সালটা কিন্তু অবশ্যই মনে রাখবে। 19 এপ্রিল 1975 সালে সোভিয়েত ইউনিয়নের সাহায্যে উৎক্ষেপণ করা হয়। এটি 1975 সালের 19 এপ্রিল সোভিয়েত ইউনিয়ন, যেটাকে আমরা কি বলি? ইউএসএসআর, তাই তো? ইউএসএসআর, অ্যাকচুয়ালি এটা রাশিয়া, তাই তো? আমরা জানি রাশিয়া। এখান থেকে কিন্তু এর সাহায্যে কিন্তু এই আর্যভট্ট কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল 1975 সালের 19 এপ্রিল। তবে তোমরা মনে রাখবে, প্রথম ভারতীয় উপগ্রহ যদি বলা হয় তাহলে সেটা হবে আর্যভট্ট, সালটা 1975। এবং প্রথম ভারতীয় উৎক্ষেপণযানে উৎক্ষেপিত উপগ্রহ যদি বলে সেটা হবে রোহিণী, 1980, ঠিক আছে। এগুলো কিন্তু মনে রাখবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 26, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? তোমরা প্রত্যেকে জানো ভারতের দীর্ঘতম নদী গঙ্গা, ঠিক আছে। এবার তোমরা বলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? এবার পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী এখানে অপশান কি দেওয়া আছে? তিস্তা, দামোদর, ভাগীরথী, হুগলি, আর আছে কি? মহানন্দা। তাহলে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি হয়ে যাবে? এখানে অপশান সি হবে রাইট অ্যান্সার, হ্যাঁ, ভাগীরথী ও হুগলি, ঠিক আছে, যেটি গঙ্গার কিন্তু একটি শাখা। গঙ্গা নদী কিন্তু এই পশ্চিমবঙ্গে ভাগীরথী আর হুগলি নামে কিন্তু পরিচিত, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 27, উদ্ভিদের কোন অংশে প্রধানত সালোক সংশ্লেষ ঘটে? বলো, উদ্ভিদের কোন অংশে প্রধানত সালোক সংশ্লেষ ঘটে? মূল, কাণ্ড, পাতা নাকি ফুল? মূল, কাণ্ড, পাতা নাকি ফুল?
এখানে সঠিক উত্তর কী হবে? তোমরা প্রত্যেকেই জানো সঠিক উত্তর কী হয়ে যাবে। সঠিক উত্তর হয়ে যাবে পাতা। সঠিক উত্তর কী হয়ে যাবে? পাতা ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো পাতায় ক্লোরোফিলের পরিমাণ বেশি থাকায় পাতাতেই প্রধানত সালোক সংশ্লেষ হয়। পাতাতে কি থাকে বেশি? পাতাতে ক্লোরোফিলের পরিমাণ কিন্তু বেশি থাকে। এই প্রক্রিয়ায় উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়া কি করে? উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করে। এর জন্য কিন্তু পাতাকে কি বলা হয়? পাতাকে বলা হয় গাছের রান্নাঘর। কি বলা হয়? গাছের রান্নাঘর, তাই তো? রান্নাঘর বলা হয় এই পাতাকেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। অর্থ কমিশন, যেটাকে আমরা কি বলি ফাইন্যান্স কমিশন, এর উল্লেখ সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশনের উল্লেখ? 280, 324, 315 নাকি 360? এবার দেখো, আমি বলেছি নির্বাচন কমিশন কি? নির্বাচন কমিশন হচ্ছে 324। ঠিক আছে, নির্বাচন কমিশন হচ্ছে 324। মনে রাখবে ইউপিএসসি সংক্রান্ত বলা হয় 315-তে। 315 নম্বর আর্টিকেলে কিন্তু ইউপিএসসি যে বোর্ড আছে সে সম্পর্কে কিন্তু বলা হয়। 360 কি? 360 হচ্ছে জাতীয় আর্থিক অবস্থা। জাতীয় আর্থিক অবস্থা কিন্তু এই 360। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো অপশান এ 280। এই 280 কিন্তু ফাইন্যান্স কমিশনের কথা বলা হয়ে থাকে। 280তেই কিন্তু ফাইন্যান্স কমিশনের কথা বলা হয়ে থাকে। দেখো, সংবিধানের অনুচ্ছেদ 280 অনুযায়ী রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করেন। তাহলে এই অর্থ কমিশন কে গঠন করেন? রাষ্ট্রপতি। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এটি কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর বন্টন সম্পর্কে, কি বন্টন সম্পর্কে? কর বন্টন সম্পর্কে কিন্তু সুপারিশ করে। এই আর্টিকেলগুলো তোমাদের বলেই দিলাম একটু আগে। আর্টিকেল 280 হচ্ছে ফাইন্যান্স কমিশন, আর্টিকেল 315 হচ্ছে ইউপিএসসি এবং আর্টিকেল 324 হচ্ছে ইলেকশন কমিশন। আর একটা ছিল কি আর্টিকেল 360। আর্টিকেল 360 কি বলেছি তোমাদের? আর্টিকেল 360 বলেছি জাতীয় আর্থিক অবস্থা। জাতীয় আর্থিক অবস্থা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। তোমরা ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এই প্রশ্নটা তোমরা কমেন্টে জানাবে। একদম ইজি কোশ্চেন, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটার অ্যান্সার কি হবে। তোমরা যদি ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন। অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান সি ডক্টর জাকির হোসেন, অপশান ডি ভি গিরি। এটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলে দিয়েছি। আচ্ছা যাই হোক, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে। 30 নম্বর কোশ্চেন। মানুষের স্বাভাবিক রক্তের পিএইচ কত? মানুষের স্বাভাবিক রক্তের পিএইচ কত? অপশান এ 6.8, অপশান বি 7.0, অপশান সি 7.4, অপশান ডি 8.2। এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? যদি মানুষের স্বাভাবিক রক্ত বলে, ঠিক আছে, রক্তের পিএইচ বলে, তাহলে সেটা হয়ে যাবে 7.4। ঠিক আছে, সেটা কি হয়ে যাবে? 7.4 কিন্তু স্বাভাবিক রক্তের পিএইচ। ঠিক আছে, দেখো মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ কত? 7.535 থেকে 7.45। যদি এটাকে আমরা গড়ে ধরি তাহলে হবে সেটা কি 7.4। 7.4 হয়ে যাবে সেটার গড় মান, অর্থাৎ রক্ত সামান্য ক্ষারীয়। মনে রাখবে রক্ত কিন্তু সামান্য ক্ষারীয়। ঠিক আছে, পিএইচ খুব বেশি বা কমে গেলে তোমরা জানো শরীরে গুরুতর সমস্যা দেখা দিতে পারে। এবার ধরো 7, যদি পিএইচ মান 7-এর বেশি হয়, পিএইচ মান যদি 7-এর বেশি হয় সেটা কি হয়ে যাবে? সেটা কিন্তু ক্ষারীয় হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? ক্ষারীয়। ঠিক আছে, এবং পিএইচ মান যদি 7-এর কম হয়, 7-এর যদি কম হয় সেটা কি হয়ে যাবে? সেটা আম্লিক হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? আম্লিক। সেটা কিন্তু আম্লিক হয়ে যাবে। রক্তের পিএইচ তাহলে 7.4। এবং বিশুদ্ধ জল যেটা আছে, বিশুদ্ধ জল, সেটার পিএইচ কত? 7, যেটা নিরপেক্ষ, না ক্ষারীয় না আম্লিক। ক্ষারীয়ও নয় আম্লিকও নয়, সেটা কিন্তু নিরপেক্ষ। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। যারা যারা ভিডিওটা দেখেছো অবশ্যই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা লাইক, তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের একটা অনুপ্রেরণা জাগায়, ভবিষ্যতে আরও বড় করার চেষ্টা করব। ঠিক আছে, তো ধন্যবাদ, থ্যাংক ইউ সবাইকে। ঠিক আছে, তো ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম। ঠিক আছে।